আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ভেতরের কিছু ব্যক্তির বিভিন্ন বক্তব্য দেশের ভেতর নানা অস্থিরতার সৃষ্টি করছে, কুমিল্লা মহানগর বিএনপি সম্মেলনে তারেক রহমান। নারায়ণগঞ্জে 3টি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক 12 দিনের রিমান্ডে, জামালপুরে সাবেক সংসদ সদস্য আজাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর। সাজেক পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি, শত কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি ব্যবসায়ীদের। প্রশাসনের অবহেলায় 5 বছরও চালু হয়নি মাদারীপুরের কালকিনি বাস টার্মিনাল, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং কক্সবাজারে মেরিন ফিশারিজ প্রকল্পে নিম্নমানের কাজ ও আর্থিক দুর্নীতির অভিযোগ, বিশ্ব ব্যাংকের সহায়তায় 800 কোটি টাকা ফেরত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ভেতরের কিছু ব্যক্তির বিভিন্ন বক্তব্য দেশের ভিতর নানা অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন। তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকবে, এটা স্বাভাবিক, তবে একে কেন্দ্র করে গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে বিভেদ জড়ানো যাবে না। রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভেতরের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারবে না। আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশে আমরা চাই, বহু অস্থিরতা হয়েছে, পলাতক স্বৈরাচার, বাংলাদেশের অর্থনীতি বলুন, বাংলাদেশের কৃষি বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গিয়েছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে 3টি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সিদ্দিরগঞ্জ ও সদর থানার 3টি হত্যা মামলায় পলকের বিরুদ্ধে 19 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় 4 দিন করে মোট 12 দিন রিমান্ড মঞ্জুর করেন। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে শুনানির সময় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় পলক নিজেই শুনানিতে অংশ নেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা বলে দাবি করেন। জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে হামলা সহ নাশকতার 2টি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে জামালপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। 2022 সালের 13 ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও চলতি বছরের 3 আগস্ট ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার 2টি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা হয়। গত বছরের 4 ডিসেম্বর এই 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আবুল কালাম আজাদকে। শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের উপাচার্যের বাসভবনে পুনরায় তালা দিতে আসা শিক্ষার্থীরা ফিরে গেছে। দুপুরে 18 থেকে 20 জনের এক দল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকরা প্রতিবাদ জানান। এর আগে গতরাতে কুয়েট উপাচার্য ক্যাম্পাসে ফিরে 21 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের লাগানো তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন। এ খবর পেয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা।
আগুন লাগার ঘটনায় গতকাল রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা করা হলেও 16 ঘণ্টা পর প্রশাসনের জরুরি বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক পর্যটন কেন্দ্র এলাকায় ভ্রমণ আবারও উন্মুক্ত করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এদিকে রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। সোমবার দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। এতে প্রায় 145টি রিসোর্ট, দোকান, বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি বলে জানান হোটেল মোটেল মালিক ব্যবসায়ীরা। 5 দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে মিছিল নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ইন্টার্নি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে খুলনার 4টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মাদারীপুরের কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরও চালু হয়নি। ফলে ঢাকা বরিশাল মহাসড়কে বাস থেকে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এতে ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে, সব জটিলতা কাটিয়ে শীঘ্রই পৌর বাস টার্মিনাল চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমি নিয়ে বাস টার্মিনাল নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। 5 বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু হয়নি আজও। এটি পরিণত হয়েছে মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায়। ভুরকাটার যে বাস টার্মিনাল, এই টার্মিনালটি কয়েক কোটি টাকায় নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে। ঠিক আছে, যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে এবং এলাকাবাসী মুক্তি পাবে। ঢাকা বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী উঠানামা করানোর কারণে বাড়ছে ঝুঁকি। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় চালু হচ্ছে না বাস টার্মিনালটি। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। দুর্ঘটনা ঘটে কিন্তু ছোট গাড়ির জন্য, যেরকম ওই অটো, নসিমন, করিমন, মাহিন্দা, এইসবের কারণে হলো যত দুর্ঘটনা ঘটে। টার্মিনালে গাড়ি রাখতে পারি না, আমরা আইয়া মনে করেন রাস্তাঘাটের উপর গাড়ি রাখতে হয় আমাকে। জেলা প্রশাসন বলছে, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুতই চালু হবে বাস টার্মিনালটি। পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী 2-2.5 মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে। মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাস টার্মিনালটি চালুর দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছেন দলের ত্যাগী নেতাকর্মীরা। এ দাবিতে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও বাস স্ট্যান্ডে সমাবেশ করেন। মিছিল ও সমাবেশ চলাকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল। সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার আর্থিকভাবে লাভবান হয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্টের দোসর দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে টানা 9 দিন ধরে নান্দাইলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। কক্সবাজারে মৎস্য অধিদপ্তরে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে নিম্নমানের কাজ ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। 6 বছরও কাজ শুরু করতে না পারায় বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় 800 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক SM মনিরুজ্জামান জানান, সিন্ডিকেট করে মহাদুর্নীতি হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। মনির হোসেন তপুর ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব।
মৎস্য খাতে টেকসই বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষমতা বাড়াতে 1868 কোটি টাকা ব্যয়ে 2018 সালের জুলাই মাসে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের কাজ শুরু হয়। একটু বন্ধ করে বলতেছে। প্রকল্পের মেয়াদ শেষ হতে 4 মাস বাকি থাকলেও এখনো কক্সবাজারের চকরিয়ায় সুইচ গেট সহ 72 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ কাজই বাকি। সরজমিনে গিয়ে দেখা যায় নিয়ম নীতি তোয়াক্কা না করে তড়িঘড়ি করেই মাটি ভরাট করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এটা করছেন কত করে? এটা হচ্ছে 2 ফিট পর পর আমরা লেয়ারে করতেছি। 124 কোটি টাকা আপত্তি দিয়ে গেছে। অডিট আপত্তি আছে, মানে কেনাকাটার মধ্যে অনিয়ম থাকতে পারে। আপনারা এখানে যারা কর্মকর্তা আছে তারা কি আপনাদের সহায়তা করতেছে? এইটাই তো সমস্যা। এটা করলে তো আমি এতদিন সব জানিয়ে দিতাম। আপনি সহায়তা করতেছে না? আমি চেষ্টা করতেছি করানোর জন্য। এখন তো সব সিন্ডিকেট ভাবে আসছে, কেউ তো আর ইয়ে ভাবে আসছে না। 5 আগস্ট পরবর্তী এই সময় প্রায় 800 কোটি টাকা তারা ফেরত দিয়ে দিল, প্রায় অর্ধেক টাকা। আর আপনি যেটা নিজেই খুলে বললেন যে এই টাকা যদি এরকম 5 আগস্ট না ঘটতো তাহলে টাকাটা তারা মেরে দিত। তাও বলি নাই। আপনাকে কিন্তু সরল বিশ্বাসের কথাটা আমি না হজম করতে আপনি বলছেন এই টাকাটা হজম করে ফেলতে পারতো মনে হয়। এদিকে জেলেদের নিরাপত্তায় কেনা হয় 8000-এর বেশি অবস্থান শনাক্তকরণ মেশিন জিএসএম ডিভাইস, যার অধিকাংশই 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। 285 পাইতে পারি। কেউ বলতেছে যে যদি সমুদ্রের মধ্যে যায় তখন ওটা রিস্ক করা যায় না। এই মনিটরিংটা ছিল না বিধায় এরা এই সুযোগগুলো পাইছে। যেহেতু দীর্ঘদিনের একটা অনিয়ম, আমাকে তো একটু সময় দেবেন আপনি। বর্তমানে 300-র মতো ডিভাইস সক্রিয় থাকলেও ইন্টারনেট সংযোগের পুরো 3 লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হ্যাঁ, সিমেন্ট টাকা এরপরে এখন কি টাকা এক্সটেন্ড করা হয়েছে টাইম। কত বছর হয়েছে? এই যে আপ টু জুন পর্যন্ত 2025 পর্যন্ত। হ্যাঁ, এখন মানে আপনারা প্রতিদিন প্রতি মাসে প্রায় 3.5 লাখ টাকা দিচ্ছেন। হ্যাঁ, প্রকল্পে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে 6টি হাই স্পিড বোট ভারত থেকে কেনা হয়। এর মধ্যে প্রথম লটের 3টি স্পিড বোটই নিম্নমানের। পরের যে 3টা আসছে এটা কিন্তু রিকন্ডিশন যায়নি। প্রথম দিকের আমি অবজারভেশন বলতে পারবো না, এবং বোর্ডের অবজারভেশন খারাপ। জানা যায় সাবেক প্রকল্প পরিচালকদের নির্দেশেই উপ প্রকল্প পরিচালক মনীশ কুমার মণ্ডল, হিসাব রক্ষক তাপসী মরিয়ম বেগম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে এই মহা দুর্নীতি হয়েছে। আমার কেন সম্ভব না? কারণ আমি যদি পিডি ভালো থাকি, ওরা কিছু করে থাকে সেটা পিডি নির্দেশনায় করছে। কারোর এই ক্ষমতা আছে, আমার সামনে এসে বলুক না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ওবায়দুল্লাহ মিম সহ অন্যান্য নেতারা। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এদিকে সারা দেশে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ ও সদস্য সচিব মনজুরুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় যাচাই সহ এনআইডি কার্ড প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন পর্দানশীল নারীরা। পরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে পর্দানশীল নারী সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিতে তারা 3 দফা দাবি তুলে ধরেন।
বরিশালে জেলা বিএনপির আয়োজনে 3 দিন ব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয় সম্পাদক রফিকুল ইসলাম জামাল। পরে 12 জন বিজয়ীর হাতে ক্রেস্ট, সনদ ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাইন সহ ওলামা দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সকালে সদর উপজেলার বারোঘরিয়ার কয়েকটি ভাটার অভিযান চালানো হয়। এই সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লায়ন, নবাব ও হেনো ইটভাটা ভেঙে দেওয়া হয় এবং প্রত্যেক ভাটা মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদ জানান, পুরো জেলার অবৈধ ইট ভাটায় নিয়মিত অভিযান চলমান থাকবে। রংপুরে সাংবাদিকদের মেধাবী সনদনের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। দুপুরে জেলা প্রশাসকদের সম্মেলনে কক্ষে 73 জনের হাতে এই চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। জেলা প্রশাসক রফিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফুদ্দিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শালিকুজ্জামান সালেক ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি GM হিরু। বগুড়ার TMSS মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হল প্রিসিশন অনকোলজি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার। সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। TMSS মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর আব্দুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন TMSS স্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার মতিউর রহমান ও TMSS মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর AKM আহসান হাবিব। নওগাঁ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সভাপতি পদে ATN বাংলা ও ATN নিউজের জেলা প্রতিনিধি রায়ান আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশন ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি বেলায়েত হোসেন। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি আগামী 1 বছর দায়িত্ব পালন করবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।